যে দল এতদিন ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগ, সেই দলের ভবিষ্যৎ কি? কারণ বাংলাদেশের রাজনীতির অল ইন্ডিয়া আওয়ামী লীগের একটা খুব গুরুত্বপূর্ণ রোল ছিল, আগামী দিনেও কি থাকবে? সেই দলের ভবিষ্যৎ কি? প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কেমন রয়েছেন, তারই বা রাজনৈতিক ভবিষ্যৎ কি এবং তার রাজনৈতিক উত্তরসূরি কে হতে চলেছেন? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব এবং যিনি সবচেয়ে ভালো এই উত্তরগুলি দিতে পারবেন তিনি এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে আমেরিকা থেকে জয়েন করেছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আজ তাক বাংলার পর্দায়। মিস্টার ওয়াজেদ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমেরিকা থেকে আমাদের সাথে এই সম্প্রচারে আসার জন্য। সবার আগে যে প্রশ্নটা আমার মাথায় আসছে, বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, ভারতবর্ষ থেকে আমরা সবাই খুব ক্লোজলি সেটাকে মনিটর করছি এবং ভারতে যারা আমাদের দর্শক রয়েছেন তারা সবাই জানতে চাইছেন যে বিগত ৭২ ঘন্টা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আশ্রয় নিয়েছেন ভারতে, তিনি আছেন কেমন? আপনাকে অনেক ধন্যবাদ। তিনি এখন ভালোই আছেন। প্রথম দিন তিনি শক ছিলেন, হতাশ ছিলেন, খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন বাংলাদেশের মানুষের প্রতি যে ওনার উপর হামলা করতে যাওয়া হচ্ছিল। তবে এখন তিনি ভালো স্পিরিটসে আছেন। তিনি আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছেন। যখন আমরা জানতে পারি যে আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন চলছে, তখন আমরা বললাম যে না, তাদেরকে আমাদের অর্গানাইজ করতে হবে। আমাদের দলের তো শক্তি আছে, আমাদের দল আমাদের নেতা কর্মীদের নিরাপদ রাখবে। তো তিনি সেই সেটার ব্যবস্থা তিনি করছেন। এই যে বারবার একটা আক্রমণ ধেয়ে আসছে যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, সেই জায়গায় আপনি বলছেন যে আপনারা দেশে এই মুহূর্তে নেই, কিন্তু যেভাবে হোক নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন। কিন্তু অনবরত যে খবর উঠে আসছে যে একটা রেট্রিবিউশন, যে দল ক্ষমতায় ছিল তাদের কর্মীরা, তাদের নেতারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা আক্রমণের শিকার হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে যে বিষয়টা নিয়ে খুব একটা উদ্বেগ, সেটা হলো যে বাংলাদেশের বুকে মাইনরিটি পপুলেশন, হিন্দু পপুলেশন, তারা আক্রমণের শিকার হচ্ছেন। একটি সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে সেই ধরনের বিভৎস কিছু ছবিতে। আপনার কাছ থেকে জানতে চাইব, আপনারা আপনাদের কর্মীদের সাথে যখন যোগাযোগ করছেন, আপনার কাছে লেটেস্ট পরিস্থিতি সম্বন্ধে কি খবর রয়েছে? খবর হচ্ছে যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বলে কিছুই নাই। পুলিশ, আপনার যেহেতু প্রথমে পুলিশের উপর আক্রমণ হয়েছিল, প্রথমে পুলিশের দোষ দেওয়া হয়েছিল বেশি গোলাবারুদ ব্যবহার করার জন্য, তো পুলিশ তাদের পোস্ট ছেড়ে দিয়েছে। বাংলাদেশে এখন পুলিশের ইউনিফর্ম পরলে তাদের উপর আক্রমণ হচ্ছে। তো পুলিশ বলে কিছুই নেই বাংলাদেশে এখন। লুটপাট চলছে এবং কি ঢাকা শহরেরও অনেক নেবারহুডে লুটপাট চলছে। আপনার তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের নেতা কর্মীদের আমাদের কর্মীরাই নিরাপদ রাখবে। আমাদের তো মানুষ, আমাদের ম্যান পাওয়ার প্রচুর আছে, আমরা হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তো আমরাই তাদের আমাদের নিরাপত্তা দিচ্ছি। তবে সারা দেশে হিন্দুদের, মাইনরিটিসদের প্রোটেক্ট করা এটা ল এনফোর্সমেন্ট ছাড়া সম্ভব না। আর বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র একটি সরকার ছিল যে সরকার মাইনরিটিসদেরকে নিরাপদ রেখেছে, সেটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকার এটা করেনি। আপনি ইতিহাসের কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখছি উদ্ভূত পরিস্থিতি এবং সেটা খুবই উদ্বেগজনক, সেই জায়গায় দাঁড়িয়ে জামাতে ইসলামী, যাকে আপনার মা তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তাকে ব্যান, এই কয়েকদিন আগেই মাত্র সেই দলটিকে ব্যান করা হয়, সেই সংগঠনকে ব্যান করা হয়, ছাত্র শিবির তাদেরকেও ব্যান করা হয়। তারা আবার রাজনীতির মূল স্রোতে ফিরে এসেছেন এবং আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে জামাতে ইসলামীর যারা কর্মকর্তারা রয়েছেন তারা বারবার বক্তব্য রাখছেন মিডিয়ার সামনে। তারা বলছেন যে দেশে হিন্দুদের ওপর কোনো রকম কোনো আক্রমণ হবে না এবং এই ছবিও তারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে জামাতে ইসলামীর যারা কর্মীরা রয়েছেন তারা লাঠি হাতে পাহারা দিচ্ছেন বিভিন্ন মন্দির, বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের সম্প্রদায়ের বিভিন্ন বাসা। এই ছবিটা যে দেখছেন এটা কতটা বাস্তব?
সেটা আমি জানি না। জামাত যদি এরকম কথা বলে থাকে তাহলে তো ভালোই, তবে তাহলে কে এই মাইনরিটিস এর উপর হামলা করছে, কারা করছে? এটা কেউ না কেউ তো করছে। তো কারা করছে আমি তো ঠিক সঠিক বলতে পারবো না, তবে স্বাভাবিক নিশ্চয়ই একটা মিলিটেন্ট এলিমেন্ট আছে। জামাত যদি তাদেরকে সমর্থন না করে তাহলে তো খুবই ভালো। বেশ বেশ, একটু যদি শেষের মুহূর্তগুলো আমরা জানতে পারি, কারণ আমাদের কাছে অনেক রকম ঝাপসা কিছু খবর এসেছে, স্পেসিফিক নয়। শেষ সময় যখন আপনার মা এবং শেখ রেহানা এনারা দুজন, এনাদেরকে ফ্লাই আউট করানো হলো ঢাকা থেকে, সেই মুহূর্তগুলো আমরা যেটা জানতে পেরেছিলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে সেই সময় রাজি ছিলেন না বলে কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আপনি যদি জানান যে উনি কি থাকতে চেয়েছিলেন সেই সময় ঢাকার বুকে, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা সিকিউরিটি সিচুয়েশন তৈরি হয়েছিল, ল অ্যান্ড অর্ডার একেবারেই হাতের বাইরে ছিল, সেই মুহূর্তটা যদি একটু আমাদেরকে বলেন কিভাবে সিদ্ধান্ত হলো? সিদ্ধান্তটা হলো যে আসলে আমার মা সিদ্ধান্ত নিয়েছিলেন শনিবারেই যে তিনি পদত্যাগ করবেন এবং তিনি একটা স্টেটমেন্ট দিয়ে পদত্যাগ করবেন, তারপর সংবিধান অনুযায়ী পার্লামেন্ট নতুন একটা নির্বাচন করবে যাতে একটা স্মুথ একটা ট্রানজিশন অফ পাওয়ার হয়। তবে তখন ছাত্ররা ঘোষণা দিল তারা গণভবনে যাবে। তো এই মুহূর্তে তখন আর্মি ডিপ্লয় হয়, আর আর্মিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমরা কোনো ছাত্রছাত্রী প্রোটেস্টার্সদের জান হারাতে চাই না। আমার মা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই প্রোটেস্টারদের রক্ত আমি চাই না, আমি পদত্যাগ করব। তো তারা যখন প্রোটেস্টাররা যখন আর্মি ব্যারিকেডে পৌঁছায়, আর্মি আকাশে গুলি প্রোটেস্টারদের গায়ে গুলি করে না, তাতে প্রোটেস্টাররা থামে না। তারপর তো আর্মির আর কিছু করার নেই, তারা ব্যারিকেড ক্রস করে চলে আসে। তখন আমরা বুঝতে পারলাম যে এই প্রোটেস্টাররা গণভবনে অতি শীঘ্রই পৌঁছায় যাবে। আমার মার সিকিউরিটি ওনাকে, আমাদের যে এসএসএফ ওনাকে একটা সিকিউর লোকেশনে নিয়ে গেল, তারপর সামরিক বিমানবন্দরে নিয়ে গেল যে হেলিকপ্টার রেডি। তখন আমার মা আমার খালাকে বললেন যে তুমি ওঠো, আমি দেশে থাকবো, আমি যাব না। তো আমার খালা তখন আমাকে ফোন করলেন, আমি তখন আমার মাকে বললাম যে না, তোমার যেতেই হবে, তোমাকে মেরে ফেলবে, তুমি দেশে থাকতে পারো না, এটা একটা মব হয়ে গেছে। তখন আমার মা রাজি হলেন চলে আসতে। এই আশঙ্কা, যে আশঙ্কার কথা আপনি বলছেন, যে দেশের প্রধানমন্ত্রী নিবাসে তিনি বসবাস করেন, তিনি বঙ্গবন্ধু কন্যা, সেই বঙ্গবন্ধু যিনি এই দেশটিকে তৈরি করেছিলেন, দেশটিকে লিবারেশন দিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন, তিনি নিজে সুরক্ষিত বোধ করছেন না বাংলাদেশে। এই যে ভাবনাটা, ইট মাস্ট হ্যাভ টেকেন আ লট টু সিঙ্ক ইন। এটা বিশ্বাস করতে, এই পরিস্থিতিটার সাথে একত্রিত হতে কতক্ষণ সময় লেগেছে, মানে এই বিশ্বাসটা করতে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে? এটা আমাদের জন্য আসলে আশ্চর্যের বিষয়, কারণ ওনার সিকিউরিটি, আমাদের এসএসএফ এবং প্রাইম মিনিস্টার্স গার্ডস, গণভবন কিন্তু খুব হেভিলি আর্মড, তারা প্রস্তুত ছিল ওনাকে বাঁচিয়ে রাখতে। তবে সেটা করতে গেলে কিন্তু হয়তো কয়েকশো, হয়তো কয়েক হাজার ডেমনস্ট্রেটর্স মারা যেত, কারণ এসএসএফ আর পিজিআর তো হেভিলি আর্মড। এটা তাদের দায়িত্ব, প্রধানমন্ত্রীর যান বাঁচিয়ে রাখা। বাট তাতে হয়তো শত শত, হয়তো হাজার হাজার ডেমনস্ট্রেটর মারা যেত, যারা এই যে আক্রমণ করেছে, আক্রমণকারীরা সব মারা যেত। আর আমার মা সেটা চাননি। এই মুহূর্তে আপনার সাথে যখন আমরা এই সম্প্রচার করছি, আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ ইউনুস, যাকে অনেক সময় বলা হয়েছে আপনার মায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তিনি ফিরে এসেছেন দেশে এবং তিনি হতে চলেছেন মুখ্য উপদেষ্টা যে অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে। এই যে পুরো বিষয়টা, যে মোহাম্মদ ইউনুস প্যারিসে ছিলেন, আপনাদের সরকারের বিরোধী কিছু ভয়েস তারাও এই মুহূর্তে বিদেশে রয়েছেন, কেউ রয়েছেন লন্ডনে, কেউ রয়েছেন প্যারিসে, আবার কেউ কিন্তু রয়েছেন ওয়াশিংটনেও। এই যে
গণ আন্দোলন গড়ে উঠলো বা গণ অভ্যুত্থানের চেহারা নিল, যেটা শুধুমাত্র ছাত্র আন্দোলন থেকে শুরু হলো এবং সেটা একটা গণ আন্দোলনের রূপ নিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? এর পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে বলে আপনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি যে বিদেশি শক্তির হাত অবশ্যই আছে। কারণ আপনি দেখেন এই প্রোটেস্ট কিন্তু শুরু হয়েছে আমাদের সরকারের কোনো ডিসিশনের জন্য নয়। আমাদের সরকার তো কোটা কমিয়ে দিয়েছিলাম আমরা কয়েক বছর আগে যখন প্রথম কোটা প্রোটেস্ট হয়। এটা ছিল আদালতের রায়, আর এটা ছিল টেম্পোরারি, যে যখন এটা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট এটা ফাইনালি ডিসাইড করবে। আনটিল দেন কোটা আমরা রিইনস্টেট করছি। তো আমাদের সরকার তো আদালতে এটাকে ফাইট করছে যে আমরা চাই কোটা কমানো হোক। তো এই কোটা প্রোটেস্ট হওয়ারই তো কোনো প্রয়োজন ছিল না। তারপরেও যে যখন আমরা অ্যাপিল করলাম সুপ্রিম কোর্টে, আমরা বলছি যে হ্যাঁ আমরা কোটাটা কমিয়ে দেব আবার সুপ্রিম কোর্টের রায় নিয়ে, তখন পর্যন্ত কিন্তু আপনার আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল, পুলিশ কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছিল। এখন সেদিন রাত্রে আমার মার একটি বক্তব্যকে টুইস্ট করে অনলাইন ছড়ানো হয়। আমার মা বলেন যে আমরা চাই না যে রাজাকারের বাচ্চারা পরিবাররা সরকারি চাকরিতে আসুক। টুইস্ট করে বলা হয়েছে যে তিনি ছাত্রদেরকে রাজাকার বলে দেখেছেন। আর শুধু তাই নয়, মাঝরাতে অন্ধকারের মধ্যে এক গ্রুপ ডেমনস্ট্রেশন দিয়ে স্লোগান দেওয়া শুরু করে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। সেই স্লোগান শুনে আমাদের ছাত্রলীগ, আমাদের ছাত্ররা খেপে যায়, যেটা স্বাভাবিক। আপনি যদি এখন জেরুসালেমে মার্চ করেন মাঝরাতে, স্লোগান দেন আমরা নাজি, আমরা নাজি, জেরুসালেমের লোকজন তো খেপে গিয়ে আক্রমণ করবে। ঠিক তাই হয়েছে। সেখান থেকে সংঘর্ষে পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে আনফরচুনেটলি কিছু কিছু পুলিশ গুলি চালান। তারপরে কিন্তু আমাদের সরকার ইমিডিয়েটলি একটা জুডিশিয়াল কমিশন করে 3 মেম্বারের, এই যত যান হারানো হয় এটা ইনভেস্টিগেট করার জন্য। যে সকল পুলিশ অফিসার গুলিকে সাসপেন্ড করা হয়, আর এই আন্দোলনকারীদেরকে আলোচনায় ডাকা হয়। তবে দেখা যাচ্ছে যে তাদের সব ডিমান্ড হয়ে যাওয়ার পরেও তার সাথে সাথে আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিংটা আরো দ্রুত করে ফেলে আর কোটা বাতিল হয়ে যায়। তারপরে তারা দাবি করা শুরু করে সরকারের পতন। আর সরকারের পতন শুধু নয়, তার সাথে দেখা যায় তারা পুলিশের উপর আক্রমণ শুরু করে, আর তাদের যারা আক্রমণ করছে তাদের হাতে অস্ত্র, বন্দুক। তো এই সকল সিচুয়েশন মিলে আমার স্পষ্ট মনে হচ্ছে যে কেউ না কেউ কোন শক্তি অনলাইন এটাকে ইনসাইট করে যাচ্ছে, বাড়ানোর চেষ্টা করছিল কন্টিনিউয়াসলি। আর সেই পর্যায়ে এই স্লোগানের ব্যবস্থা করেছে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। আর তারপরে এদের হাতে অস্ত্র তুলে দিয়ে, আপনারা সরকারে ছিলেন, আপনারা সরকারি দল, সেই জায়গায় আপনাদের কাছে তো নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে। আপনার মা প্রধানমন্ত্রী, তিনি মাত্র কয়েকদিন আগেই চায়না সফরে গেছিলেন, ভারত সফরে তার আগে এসেছিলেন, এবং অনেকে বলছেন যে বাংলাদেশ জিওপলিটিক্যালি একটা প্লেগ্রাউন্ড হয়ে গেছে। সেখানে চাইনিজ ইনফ্লুয়েন্স রয়েছে, সেখানে আমেরিকান ইনফ্লুয়েন্স রয়েছে। কোথাও গিয়ে কি আপনার মনে হয় এই জিওপলিটিক্যাল টাসেলের মধ্যে বাংলাদেশ ফেসে গেছে এবং সেই কারণে শেখ হাসিনার সরকার পতন ঘটল? হ্যাঁ, অবশ্যই। তবে আমি মনে করি না যে এখানে চায়নার কোনো হাত আছে। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি। মূলত পাকিস্তানের আইএসআই তো সর্বকাল চেষ্টা করতেই থাকে, আমাদের ক্ষমতায় 15 বছর আমরা তাদেরকে ঠেকাতে থাকি। তাদের এজেন্ট রেগুলারলি বাংলাদেশে ধরা পড়ে। তো আমি সাসপেক্ট করি যে মূলত এখানে আইএসআইরই সবচেয়ে বড় হাত আছে। এখন যেহেতু এদেরকে তো আমি স্টুডেন্ট বা প্রোটেস্টার বলবো না, আমি বলবো একটা মব। যেহেতু তাদের প্রথম দাবি যে ডক্টর ইউনূসকে ক্ষমতা দিতে হবে, যেটা আমেরিকা বহু বছর ধরে চেষ্টা করছে। হু নোস, আমার কাছে কোনো প্রমাণ নেই, বাট এতে তো আরো মনে হচ্ছে হয়তো আমেরিকারও হাত থাকতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুতর একটি অভিযোগ। মানে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ঘরে ফেরা এবং তার মানে মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশ ছেড়ে কোনোদিন যাননি। আমাদের সরকার কিন্তু ওনাকে গ্রেফতার করে নাই, কিছুই করে নাই।
তিনি বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছেন, কিন্তু তার প্রচুর ব্যবসা আছে বাংলাদেশে। তিনি যাওয়া আসা করতে থাকেন। তিনি প্যারিসে গিয়েছিলেন চিকিৎসা করতে। বলা হয় যে আপনার মা শেখ হাসিনা তিনি মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি খুব পারটার্ব ছিলেন, তিনি খুব শঙ্কিত ছিলেন, কারণ তার মনে হয়েছিল রাজনৈতিক রাইভাল হিসেবে মোহাম্মদ ইউনূসের যে পপুলারিটি বা অ্যাকসেপ্টেন্স রয়েছে সারা বাংলাদেশের বুকে, সেটা তার কাছে একটা বড় থ্রেট, এরকম একটা পারসেপশন হয়েছে। শোনেন, পপুলারিটি বিদেশে থাকা এক জিনিস আর বাংলাদেশের মানুষের কাছে থাকা আরেক জিনিস। আমাদের গত কু হয়েছিল তখনই তো তারা চেষ্টা করেছিল, ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন একটা দল করে ইলেকশন করবেন, দেখা গেল যে তিনি দলই গঠন করতে পারলেন না। তো বাংলাদেশে পপুলারিটি মানে ভোট জেতার মতন পপুলারিটি, দল গঠন করার মতন পপুলারিটি তার নেই। তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তিনি কোনোদিন নির্বাচন করে জিতে আসতে পারবেন না। তো তাই হয়েছে। বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে দুটি রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আর বিএনপি। ভোট আমাদের আছে, ভোট আরো কারো নাই। নির্বাচন হবে, আজকে হোক কালকে হোক, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে, এটা ঠেকানোর কোনো উপায় নেই, আপনি যতই চেষ্টা করেন। একমাত্র এই অনির্বাচিত সরকারে অন্য কাউকে বসায় দেওয়া যায়, বাট অনির্বাচিত সরকার তো বেশি দিন চলতে পারবে। এখন দেখা যাক ডক্টর ইউনূস কিভাবে চালাতে পারেন, কারণ বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, কোনো সরকারই নেই। তিনি আগে আইন শৃঙ্খলা দিতে পারেন কিনা সেটাই হচ্ছে প্রথম টেস্ট। না, আপনি কি মনে করেন তিনি পারবেন? উইল হি গেট সাকসেসফুল হবেন? দেখেন, একটা দেশ চালানো কিন্তু অত সহজ ব্যাপার না। আই উইশ হিম লাক, বাট আমি কিন্তু ডাউটফুল। আপনার দলের বিরুদ্ধে এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে, বারবার সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি উঠে এসেছে যে তারা ওয়েল আর্মড, হেভিলি আর্মড, তারাও গুলি চালিয়েছেন, তাদের নেতৃত্বে অনেক সময় পুলিশ হামলা করেছে। এই যে অভিযোগগুলি এবং যে ছবি বারবার সোশ্যাল মিডিয়াতে উঠেছে, কিভাবে সেটাকে রেফিউট করবেন? না, এটা বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের। দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়। তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় নাই, তারা নিজেদের মতন করে। তবে আমাদের একটা গণতান্ত্রিক দলের দায়িত্ব কি? সবাইকে তো আমরা সবসময় কন্ট্রোল করে রাখতে পারি না, এটা সম্ভব না, একটা গণতন্ত্রের এটা সম্ভব না। তবে আমাদের দায়িত্ব হচ্ছে যে যখন একটু বাড়াবাড়ি করবে, আইন ভঙ্গ করবে, তাদের বিচার করা। আর সেটা কিন্তু আমরা সব সময় করেছি। সেটা কি আপনারা করতে পেরেছিলেন, নাকি সেখানে একটা ফেলিয়ার ছিল, আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারেননি কর্মীদের উপর? না, কর্মীদের উপর আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। এটা যখনই ঘটনা ঘটেছে আমরা তাদের বিচার করেছি, এটা কিন্তু সত্য নয়। সোশ্যাল মিডিয়াতে অবশ্যই এটা করেছে, বাট আমরা যারা বাড়াবাড়ি করেছে, যারা আইন ভেঙেছে, তাদের বিচার কিন্তু আমরা করেছি আমাদের নিজের দল থেকে। এই যে উদ্ভূত পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে বিএনপি দলটির প্রত্যাবর্তন, কিন্তু সবাই বলছেন যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিসর, সেই পরিসরটা শ্রিঙ্ক করেছে, সেটা কমে এসেছে, এবং এই 15 বছরের শাসনে গণতান্ত্রিক স্পেস নেই। যারা হয়তো আপাতদৃষ্টিতে আপনাদের দলের বিরোধীও নন, অরাজনৈতিক, তারাও দমবন্ধ তাদের মনে হচ্ছিল, তারা সেভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারছিলেন, এই কথাটা অনেকে বলছেন। এবং তার ফলেই বলছেন যে একটা বারুদের উপর একটা স্ফুলিঙ্গের মতো সেটা দাবানল হয়ে ছড়িয়ে পড়লো। কোথাও গিয়ে কি আপনি আজকে হাইন্ডসাইট মনে করেন যে আরেকটু যদি গণতান্ত্রিক স্পেস, পরিষদ দেওয়া যেত, আরেকটু আন্দোলন, আরেকটু প্রোটেস্ট করার জায়গা দেওয়া যেত, তাহলে হয়তো আপনাদের সরকারটা বেঁচে যেত? দেখেন, এখানেই তো প্রোটেস্ট চলছিল, বাংলাদেশে তো প্রোটেস্ট রেগুলারলি চলে। তো কিছু কিছু আমাদের সরকারের এলিমেন্টস কি বাড়াবাড়ি করেছে? হ্যাঁ, অবশ্যই সেটা ভুল হয়েছে। আমাদের কি কিছু অন্যান্য ক্ষেত্রে ভুল হয়েছে, যেমন এই যে আমাদের যে কি বলবো, ওই যে ওটার নামটা কি,
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা যখন করা হয় ওখানে একটা কিছু ভুল হয়েছিল ল্যাঙ্গুয়েজে, ভাষায়, আইনের ভাষায়। তারপর হঠাৎ করে দেখা গেল যে পুলিশ আর আমাদের কিছু কিছু শ্রেণীর লোকজন, সরকারি লোকজন ওই আইনটাকে অ্যাবিউজ করছে। তো সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাদের পুলিশকে ইনস্ট্রাকশন যে না, এই আইনটার স্কোপ খুব লিমিটেড রাখতে হবে, আর তারপর কিন্তু আমরা এই আইনটাকে সংশোধন করি। আমি নিজে ব্যক্তিগতভাবে পুশ করেছি এই আইনটাকে সংশোধন করতে, আমি ব্যক্তিগতভাবে, কারণ এটা আমি যেই মন্ত্রণালয়ে অ্যাডভাইস করি, আইসিটি মন্ত্রণালয়, এই আইনটা আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে করা হয়েছিল। তো ভুল যে হবে না, আপনি যদি আমাকে বলেন যে এমন একটা সরকার হবে যে যেখানে কোনোদিন ভুল হবে না, কেউ গ্যারান্টি দিতে পারে, আমি বলবো যে মাশাআল্লাহ, তাহলে তোমরা দেশ চালাও, দেখায় দাও আমাদেরকে। ভুল হবে, তবে ভুলকে যদি ঠিক করা যায়, সেই সরকার যদি ঠিক করতে রাজি, বিচার রাখতে, আইন শৃঙ্খলা রাখতে রাজি, আইনগত বিচার নিতে করতে রাজি, সেটাই তো। হ্যাঁ, সেটাই হয়ে গেছিল আমাদের, ভুল হয়েছে। বাট আপনি দেখেন গত 15 বছরের রেজাল্টটা কি। গত 15 বছরে বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এটা সবাই এখনো প্রশংসা করছে। কেউ এটা অস্বীকার করতে পারছে না যে শেখ হাসিনা যে ইকোনমিক ডেভেলপমেন্ট করেছেন বাংলাদেশের, এটা বাংলাদেশে কেউ পারেনি। আর অতি শিগগিরই আপনি দেখবেন বাংলাদেশেরই যারা ওনার বিরুদ্ধে ওনাকে এত ক্রিটিসাইজ করছেন, 6 মাস সময় দেন, 6 মাসের মধ্যে তারা বলতে শুরু করবে যে না, শেখ হাসিনা যতদিন ছিলেন আমাদের অর্থনীতি ভালো ছিল, এখন কি হয়ে গেল। বেশ বেশ, অবশ্যই আমাদের নজর তো রাখতেই হবে। কিন্তু আপনাদের বিরোধী দল, মানে এতদিন পর্যন্ত যারা বিরোধী দলে ছিলেন এবং জানুয়ারি মাসে যে নির্বাচন হয় সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, বয়কট করেছিলেন, সে বিএনপি দল, তার নেতৃত্ব তারা এখন ছাড়া পেয়েছেন। খালেদা জিয়া তিনি এখন জেল মুক্ত। কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছে, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন। ঠিক। তবে আমার মতে আসলে ওটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে দেওয়া। এবং শুধুমাত্র খালেদা জিয়া নন, আজ এই মুহূর্ত পর্যন্ত যে খবর বারবার বাংলাদেশ থেকে উঠে আসছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন ক্ষেত্রের মানুষ যারা আপনাদের সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, ডিটেনশনে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ তাদেরকে গুম করে রেখেছে, তারা আস্তে আস্তে ফিরে আসছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কোথাও গিয়ে আপনার মনে হয় না যে এই ধরনের গণতান্ত্রিক এই আন্দোলনগুলিকে স্টাইফল করার এই যে প্রচেষ্টা, তার ফলে আজকে আপনার সরকার পড়ে গেল, এই একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো? এখানে হয়তো কিছু লোকজন আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন বাড়াবাড়ি করেছিলেন, তবে এখানে আপনাকে একটা কারেকশন করব যে এখানে কিন্তু অ্যাক্টিভিস্ট ছিল না, যারা বেরোচ্ছে তারা কিন্তু সব ছিলেন মিলিটেন্টস, নট অ্যাক্টিভিস্ট। বেশ, এখানে কিন্তু মারাত্মক একটা পার্থক্য আছে। আমি এটার পক্ষে না, আমি বিশ্বাস করি সে কেউ যদি মিলিটেন্টও হয়, তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত। তাকে যদি ফাঁসিও দিতে হয়, আইনগতভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে। একদম। এমনি গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক দলে সমাজে। এটা আমাদের যদি ডিফেন্স, এটা আমি বলবো ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে, এটা একটা ভুল হয়েছে। তবে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে কিন্তু গুম করা হয়নি, কোনো জেলে রাখা হয়নি। তারেক রহমান, তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন এবং তার কাছেও আহ্বান জানিয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব যে তিনি যেন ফিরে আসেন বাংলাদেশে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হন। অনেক বছর পর আমরা দেখলাম একটা সুবিশাল সমাবেশ হলো নয়াপল্টন এলাকাতে গতকাল, যেখানে বিএনপি নেতৃত্ব আবার বাইরে বেরিয়ে এসে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করলেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? এই যে নতুন অন্তর্বর্তী সরকার হচ্ছে, সেখানে কি আপনারা দেখছেন যে বিএনপির পার্টিসিপেশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা ক্ষমতার অনিলে তারা আরেকবার ফিরে আসতে পারেন, বিএনপি এবং জামাত ইনক্লুডেড? হ্যাঁ, অবশ্যই। আজকে হোক কালকে হোক বিএনপি ক্ষমতায় আসবে। যেটা আমি আগেও বললাম যে
যে কোনো গণতান্ত্রিক দেশে সাধারণত দুটি বড় দল দাঁড়িয়ে যায়। আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে পুরাতন দল, আমরা স্বাধীনতা দিয়েছি দেশকে, আর তারপর বিএনপি। আমাদের এই যে আমাদের 17 কোটি মানুষের দেশ, আমাদের দুজনেরই কিন্তু কোটি কোটি সাপোর্টার্স আছে। কেউ যদি মনে করে যে এই সাপোর্ট রাতারাতি উড়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। তো গণতন্ত্র ফিরে আসলে মাঝে মধ্যে বিএনপি জিতবে, মাঝে মধ্যে আমরা জিতবো। আমি মনে করি এই মুহূর্তে আওয়ামী লীগের যে গত 15 বছরের যে উন্নয়ন, সেটার যে পপুলারিটি রয়ে গেছে, এই মুহূর্তে একটি নির্বাচন হলে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে। আপনি মনে করেন সেই পপুলার সাপোর্ট আপনাদের রয়েছে, আওয়ামী লীগের রয়েছে এই মুহূর্তে? আমি অ্যাবসলিউটলি শিওর যে আওয়ামী লীগের পপুলার সাপোর্ট রয়েছে। কারণ অলরেডি কিন্তু যারা 2 দিন আগে আমাকে বলছিল যে না হয়তো তোমার মার পদত্যাগ করা উচিত, তারা কিন্তু এখন বলছে আমাকে যে তোমার আসতে হবে, আওয়ামী লীগ আসতে হবে, নাহলে আমাদের অর্থনীতি থাকবে না। সেই জায়গায় তাহলে আমি এই প্রশ্নটা আপনাকে রাখতে চাই, তাহলে আপনার মা শেখ হাসিনা, আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে? একদিন না একদিন তো ফিরবই, অবশ্যই। আওয়ামী লীগ অবশ্যই ফের ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরবো। এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষের। ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব, তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সখ্যতা রয়েছে। কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন যে আপনার মা, যিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে। তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, কেন এত ছাত্রর মৃত্যু হয়েছে, তাই শি শুড ফেস দ্য ট্রায়াল, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত, এটা বলা হচ্ছে বারবার। এবং ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে যেন তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে। এরকম প্রচার তো সবসময় চলে। দেখেন, যখন গতবার আমাদের কু হয়, আমার মাকে গ্রেফতার করে ওনার ট্রায়াল কিন্তু করা হয়, এমন না যে এটা হয়নি, এটা কিন্তু অলরেডি। তবে ওনার বিচার করে দেখা গেছে ট্রায়ালে কিছুই নাই, ওনার বিরুদ্ধে সব খালাস। ওনার জীবনহানির শঙ্কা আপনি করেন? কারণ ওনার উপর তো গ্রেনেড হামলাও হয়েছে এর আগে। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয়। তবে আবারও তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সব থেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন? যারা দেখছেন এই মুহূর্তে, অনেক মানুষ দেখছেন, বার্তাটা কি দেবেন তাদেরকে? কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। তারা তো প্রাণহানি পর্যন্ত হচ্ছে, তাদেরকে তো বাঁচাবার কেউ নেই, তাদের প্রাণহানি হচ্ছে। শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই, আপনি আছেন আমেরিকাতে, আপনার মা রয়েছেন ভারতবর্ষে। না, আপনি যদি এখন দেখেন, আজকের থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন? হ্যাঁ, সংগঠিত হচ্ছে। শেখ হাসিনা এরপর কোথায় যাবেন? তার অভিমুখটা কোথায়? আমরা তো শুনছি লন্ডন আপনাদেরকে অ্যাসাইলাম দিতে রাজি নয়, আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বলে এমন একটা খবর পাওয়া যাচ্ছে। আমরা ঠিক জানি না উনি কি ফিনল্যান্ডে যাবেন, উনি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যাবেন, উনি যাবেন কোথায়? এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে, এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই। ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শিগগিরই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে।
তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন, না রাজনীতি থেকে সরে যাবেন? এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। কারণ আপনি এর আগে বলেছিলেন যে তিনি খুব অভিমানী, তিনি দুঃখ পেয়েছেন, তিনি অভিমানে বাংলাদেশ ছেড়েছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে। বেশ, ভারতীয় যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। বেশ, ভারত সরকারের সাথে, ভারতীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে? আপনারা কি এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডিরেক্টলি আপনি বা আপনার মায়ের কথা হয়েছে? আমি কারোর সাথে কথা বলি নাই, কি আলোচনা হয়েছে আমি জানি না। বাট আপনি কি খোঁজ নিয়েছেন, খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা? কারণ তিনি তো একটা এয়ারবেসে এই মুহূর্তে আটকে শরণাপন্ন হয়েছেন। রাইট, না শুনেছি কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না। তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা, আমার মার জান বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে, একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই, সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন এবং একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন, যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয়, যে দেশ ইলেকশন হয়। আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন আবার। বেশ, আপনার দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের তৈরির মুহূর্তে ভারত পাশে ছিল। আজও আপনার পরিবার এবং আপনার পরিবারকে শরণাপন্ন ভারতে আপনারা হয়েছেন এবং ভারত সরকার সেই সাহায্য করছে, কিন্তু ভারতের যে অ্যাক্টিভ সাহায্যের কথা আপনি বলছেন, সেটাকে আপনারা পেয়েছিলেন এই বিগত সময় যখন ক্রাইসিসটা চলছিল, নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল? না, তখন মানে এই সিচুয়েশন, আমার মার উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত, তো মানে গণভবনে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত ভারতের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। ওনার সিকিউরিটি নিয়েই শুধুমাত্র ইনভলভমেন্ট আছে এই পর্যন্ত। আর কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি। আপনি কি আশঙ্কিত? এটা হচ্ছে আমার দাবি ভারতীয় সরকারের প্রতি। আপনি কি ওনার সুরক্ষা নিয়ে, আপনার মায়ের সুরক্ষা নিয়ে আশঙ্কিত? না, বর্তমানে না, ভারতে তিনি অবশ্যই। ভারতে নয়, বাট আমি বলছি আগামী দিনে, ভবিষ্যতে। এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং যে আওয়ামী লীগের কর্মীদের সম্বন্ধে আপনি বললেন, কিন্তু যেটা ভারতে কনসার্ন, যে এত লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন, যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশি নাগরিক, তাদের কি হবে? কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে, পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে, সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক, এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটার একটা মাত্র সলিউশন, এটা ইতিহাসে দেখা আছে, একটা মাত্র সলিউশন এখন, যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক, আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক, আওয়ামী লীগ যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, এইটা নিশ্চিত করলেই আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল। মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে, তারা বাঁচবেন, নাকি একটা বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে চলে আসতে হবে? এটা তো আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফের আসে, তাহলে আমি নিশ্চিত বলতে পারবো তারা নিরাপদ থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কি হবে সেটা আমি বলতে পারবো না। শেখ মুজিবের বাড়ি, সেই ঐতিহাসিক বাড়ি ধানমন্ডিতে, সেখানে উত্তেজিত জনতা ঢুকে পড়লেন এবং সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো। শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে দেওয়া হলো। এই যে দৃশ্য আপনারা আপনাদের এই জীবদ্দশায় দেখলেন, আপনি এবং আপনার মা এবং আপনার পরিবার, এটাকে আপনারা প্রসেস করতে পেরেছেন? এটাকে আপনারা মেনে নিতে পারছেন?
না, এটা তো আমরা মানতে পারছি না, কারণ যারা এসব করেছে, যে বলা হচ্ছে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ, তাহলে কি এখন কি যারা স্বাধীন করেছেন তারা কি পাকিস্তানপন্থী? যে ডক্টর ইউনূস বোধহয় এই কথা বলেছেন যে দ্বিতীয়বার স্বাধীন হলো, তার মানে কি তিনি আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে? তাই তো এই ছাত্ররা তো মনে হচ্ছে যে এরা তো আসলে বাংলাদেশকে ভালোবাসে না, মনে হচ্ছে তারা বাংলাদেশের আসল স্বাধীনতার বিরুদ্ধে। দ্বিতীয়বার স্বাধীনতা কি পাকিস্তানের পক্ষে হচ্ছে? এইটাই কি এদের স্বাধীনতা? এই যে কিছু ডিট্রাক্টর আপনাদের দলে রয়েছেন, এখন যেতে হবে। বেশ, আর 2 মিনিট আপনাকে আমি ধরে রাখবো, আমি জানি আপনি খুবই ব্যস্ত। জাস্ট 2টো প্রশ্ন। পিনাকি ভট্টাচার্যর মতো মানুষ যারা আপনাদের দলের বিরুদ্ধে প্রচার করছেন বিদেশে থেকে এবং একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বা মুভমেন্টও সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক, এবং সেটা খুবই সুসম্পর্ক, খুব গভীর সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, সেটা কি সেই সম্পর্কের জন্য খুবই পরিপন্থী? কারণ তারা তো এই মুহূর্তে উজ্জীবিত, উল্লসিত, এবং তারা প্যারিসের বুকে বলছেন যে নতুন করে স্বাধীনতা তারা পেলেন এবং সেটা তারা প্রকাশও করেছেন। এটা তো স্বাভাবিক। আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই করে দিলেন, তো এখানে আমার খুব একটা কিছু বলার নেই। ভারত সরকারের বুঝতে হবে যে এখন এরকম মানুষ যদি, এটা তো একটা নির্বাচিত সরকার না, তাদেরকে কিন্তু হাতে ধরে ক্ষমতায় বসায় দেওয়া হচ্ছে। এটাই কিন্তু ভারতের সুযোগ। যদি হাতে ধরেই যদি বসাতে হয়, তাহলে কিছু নিউট্রাল লোকজন বা প্রো ইন্ডিয়ান লোকজনও তো এখানে থাকতে হবে। প্রো ইন্ডিয়ান না হলেও প্রো বাংলাদেশ, যারা ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্টি ইন্ডিয়ান, এরকম লোকজন তো থাকতে হবে। আমার শেষ প্রশ্ন, সেক্ষেত্রে আপনি যেটা বললেন, আপনি চাইছেন ভারতবর্ষ, ভারত সরকার প্রশাসনের কোনো একটা ইন্টারভেনশন হোক। কি ধরনের ইন্টারভেনশন আপনি চাইছেন এই মুহূর্তে? এই যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাতে কি ধরনের ইন্টারভেনশন চাইছেন ভারত সরকারের থেকে, নরেন্দ্র মোদী? ইন্টারভেনশন হচ্ছে এখনকার বাংলাদেশের সরকার, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে তাদের লিড নিতে হবে। এটা হচ্ছে ভারতের পাশের ঘর। হ্যাঁ, এখানে ভারত একটা সুপার পাওয়ার। এখন হচ্ছে টেম্পোরারি সরকার। এটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকার নয়, এটা কিন্তু একটা আনকনস্টিটিউশনাল সরকার। ভারত সরকার তারা চাইলে, তাদের বহুত লেভারেজ আছে, তারা চাপ দিতে পারে যে এভাবে হবে না। সেটা যদি তারা না করে, এখানে যদি অ্যান্টি ইন্ডিয়ানদেরকে ক্ষমতায় টেম্পোরারিলি বসায় দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ওই বিএনপি জামাতের দিকেই নেবে। আমার কোনো আপত্তি নাই, আমার ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না, কারণ ইলেকশন হলে আওয়ামী লীগ সিট জিতবে, আওয়ামী লীগকে ঠেকানোর কোনো উপায় নেই, আওয়ামী লীগ বিরোধী দল হবে। তো তবে সরকার তখন ইন্ডিয়ার পক্ষে থাকবে কিনা বিপক্ষে চলে যাবে, সেটা তো আমি বলতে পারবো না। বেশ, এবং একেবারে শেষে, মানে আমাদের সময় সংক্ষিপ্ত, ফাইনালি কোনো ডিসিশন হয়েছে এখনো পর্যন্ত যে আপনার মা কোন দিকে যাবেন, এরপর তার গন্তব্য কি, কোন দেশ? না, এটা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো ডিসিশন, কোনো আলোচনা হয়নি। কতদিন তিনি ভারতবর্ষে থাকবেন সেটাও এখনো চিন্তা করা হয়নি। পুরোটাই অনিশ্চিত এখনো পর্যন্ত। পুরোটাই অনিশ্চিত। জি, বেশ, অনেক অনেক ধন্যবাদ সজীব ওয়াজেদ, ওয়াশিংটন থেকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি, এবং আওয়ামী লীগ যে দল, তার মা যেই দলের সরকার তার মা চালাচ্ছিলেন, এই পুরো বিষয়টাই, পুরো চিত্রটা, যেটাকে বলা হয় ফ্রম দ্য হর্সেস মাউথ, আমরা শোনার চেষ্টা করলাম। কারণ আমরা জানি না আগামী দিনে আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করার।